হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা আবার ভাই তোমার রাসায়নিক পরিবর্তনের লেকচার নিয়ে আসছি ভাই। সো চলো তাহলে আমরা স্টার্ট করার আগে, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, তুমি চাইলে হচ্ছে এখানে জয়েন দিতে পারো ভাই। এখানে হচ্ছে আমরা আমাদের সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ওকে, চলো তাহলে আমরা আমাদের আজকের লেকচার স্টার্ট করি ভাই। তো আজকের লেকচার দেখার আগে ভাই অবশ্যই আগের লেকচারটা দেখে আসতে হবে ভাই, কারণ আগের লেকচার হচ্ছে আমরা আরহেনিয়াসের সমীকরণটা ব্যাখ্যা করছিলাম এবং হচ্ছে তোমার আরহেনিয়াস সমীকরণ রিলেটেড কিছু ম্যাথও করছিলাম। তো হচ্ছে আমরা আজকে আরো আরহেনিয়াস রিলেটেড কিছু ম্যাথ করব। দেন আমরা হচ্ছে ভাই যদি আমাদের সময় থাকে তাহলে আমরা প্রভাবক টপিকটা স্টার্ট করব। ওকে, তাহলে চলো আমরা তাহলে প্রথমে একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি ভাই, যেটা বুয়েটে আসছিল 2013 সালে। দেখো এখানে আমাকে বলতেছে কি, আমাকে বলতেছে যে N2O5, অর্থাৎ তোমার হচ্ছে এখানে কি বলতো, এই ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড এর বিয়োজন বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি তোমার হচ্ছে এত। তার মানে এখানে সক্রিয়ণ শক্তি দেওয়া আছে ভাই। সক্রিয়ণ শক্তিকে আমরা কি বলছিলাম ভাই? ইএ বলছিলাম। তাহলে তোমার এখানে ইএ দেওয়া আছে হচ্ছে 103.05 কিলোজুল পার মোল, মানে মোল ইনভার্স ওয়ান মানে পার মোল। এখন আমি তোমাদেরকে টেকনিক শিখেছিলাম ভাই, যদি কখনো আমার এই যে কিলোজুলে দেওয়া থাকে, তাহলে কিলোজুল থেকে তুমি কিসে নিয়ে যাবা? অলওয়েজ জুলে নিয়ে যাবা। অর্থাৎ 1000 দিয়ে গুণ করে অলওয়েজ তুমি জুলে নিয়ে যাবা, তাহলে পাবা এখানে তুমি জুল পার মোল। তাহলে দেখো তোমার এখানে আসবে কত? 103.050 জুল পার মোল আসবে এখানে। তাহলে কি করলাম ভাই, ইয়ে দেওয়া ছিল এটা, জাস্ট এটাকে কিলোজুল থেকে আমরা কোথায় নিয়ে গেলাম বলো তো ভাই? জুলে নিয়ে গেলাম। কিভাবে নিচে জুলে 1000 দিয়ে ভাই মাল্টিপ্লাই করছি, এতটুকুই কাজ। দেন তোমাকে বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটির ব্যাক ধ্রুবকের অনুপাতের মান নির্ণয় করো। তাহলে আমাকে ফার্স্টে বলতেছে ধরো T1, এটা মানে তোমার হচ্ছে ভাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত ভাই? 273 কেলভিন। ধরো এই সময়ে তুমি বিক্রিয়ার হার পাচ্ছ হচ্ছে K1, মানে বিক্রিয়ার ব্যাক ধ্রুবক আর কি, K1 পাচ্ছ। তারপর টি টু দেওয়া আছে তোমার কাছে কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে আমরা সবাই জানি 298 কেলভিন হবে। তাহলে তাহলে এই তাপমাত্রাতে ধরো বিক্রিয়ার ব্যাক ধ্রুবক পাবা তুমি হচ্ছে K2। তো তোমাকে বলছে 0 ডিগ্রি আর 25 ডিগ্রির বিক্রিয়ার ব্যাক ধ্রুবকের অনুপাত, অর্থাৎ 0 ডিগ্রিতে যে ব্যাক ধ্রুবকটা পাচ্ছ এইটা, এবং 25 ডিগ্রিতে যে ব্যাক ধ্রুবকটা পাচ্ছ এটার অনুপাত কত। অর্থাৎ তোমাকে বের করতে বলা হয়েছে এখানে K1/K2 কত। K1/K2 মানে ওই যে K1:K2 আর কি। তো K1:K2 কে আমরা কি লিখি? K1/K2, এটা ইকুয়ালস টু কত? এটা হচ্ছে আমাকে ভাই ফাইন্ড আউট করা লাগবে। আশা করি ভাই কোয়েশনটা বুঝতে পারছো। সো আমরা তো, এটা তো খুব সোজা একটা অঙ্ক। আমরা তো আরহেনিয়াসের সমীকরণ পড়ছি। সমীকরণটা কি ছিল ভাই? লন K2/K1 হইতো। লন K2/K1 ইকুয়াল টু ছিল EA/R। তারপর এখানে ছিল তোমার হচ্ছে, আমরা বলছিলাম যে নিচে বসে সে আগে বসে। তাহলে এখানে হচ্ছে 1/T1 মাইনাস 1/T2 ছিল। দেন তুমি যদি ভ্যালুগুলো সবগুলো বসাই দাও, কত আসবে দেখো। ই এর ভ্যালু কত ভাই? ই এর ভ্যালু তোমার এখানে তাহলে তুমি বের করছো 103, তারপরে 050, আর এই ভ্যালু আমরা সবাই জানি 8.314, আর এখানে হচ্ছে 1/T1। তো T1 হচ্ছে এখানে কত? 273। তাহলে এখানে পাবা তুমি হচ্ছে 273, আর পাবা হচ্ছে তুমি এখানে কত বলো তো? এখানে ওই যে ওই T2টা 1/298 পাবা। ওকে, 1/298। তাহলে তুমি যদি এখান থেকে ক্যালকুলেট করো, তাহলে তোমার এখানে আসবে লন K2/K1। দেখি আমাদের এখানে কত আসে আনসার। আমি যদি ক্যালকুলেট করি, নিজেরও একটু ক্যালকুলেশন করিও ভাই, কারণ আমারও তো ক্যালকুলেশন ভুল হইতে পারে। এটা ডিভাইডেড বাই 8.314 ইন্টু 1/273 মাইনাস 1/298। তাহলে আমার এখানে আনসার আসছে তোমার হচ্ছে ভাই 3.808896। ওকে, দেন আচ্ছা এইটটাকে একটু সুন্দর করে লিখি, 8896। আচ্ছা, দেন তুমি যদি ভাই লনকে যদি ওই সাইডে নিয়ে যাও, তোমার কি হবে ভাই? e⁻ আনতে হবে, অর্থাৎ K2/K1, অর্থাৎ K2/K1 ইকুয়ালস টু e⁻ 3.808896। দেন তোমার এখানে তাহলে ভাই K2/K1 কত আসবে যদি আমরা ক্যালকুলেট করি? তাহলে তোমার এখানে আসবে, এটাকে ইয়া করে দাও, এটা আসছে তোমার কাছে হচ্ছে ভাই 45.1006 আসছে। ওকে, কিন্তু ভাই খেয়াল করে দেখো, আমার তো K1/K2 লাগবে, কিন্তু এখানে তো K2/K1 আছে। তাহলে আমার বের করা লাগবে কি? K1/K2। তাহলে জাস্ট উল্টাই দিব, তাই না?
কারণ দেখো আমার এখানে তো বের করা লাগবে হচ্ছে K1 ডিভাইডেড বাই K2, কিন্তু এখানে তো K2 ডিভাইডেড বাই K1 বেড়েছে, তাহলে K1টাকে উপরে নিয়ে আসবো, K2টাকে নিচে নিয়ে নামাই নিয়ে আসবো, তাহলে এটা কি হবে তখন? এই ক্ষেত্রে এটাও তখন নিচে নেমে যাবে, অর্থাৎ এটাকে তার তখন এটা তখন হয়ে যাবে তোমার 1 ডিভাইডেড বাই 45.1006। কারণ দেখো এটার এই যে 45.1006 এটার নিচে তো 1 আছে, এটাকে যদি উঠাই দাও তাহলে 1 উপরে উঠে যাবে, এটা তখন নিচে নেমে যাবে, এটাও তখন নিচে নেমে যাবে, মানে উল্টাই দিচ্ছে আর কি জাস্ট। তাহলে আমাকে তো অনুপাত বের করতে বসছে, তো অনুপাতকে আমরা কিভাবে লিখি? ইস টু দিয়ে লিখি, রাইট? রেশিও দিয়ে লিখি। তাহলে এখানে অনুপাতটা কত হবে দেখো, তাহলে আমরা তখন তাহলে লিখবো এখানে K1 ইস টু K2 ইকুয়ালস টু 1 ইস টু 45.1006। এটা হচ্ছে তোমার কি বলতো ভাই আনসার। ওকে, সেটা হচ্ছে তোমার ভাই এখানে আনসার। তাহলে চলো আমি এখানে পাশে লিখে দিই, এটা হচ্ছে তোমার এখানে আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে দেখো ভাই, নেক্সট ম্যাথটা তোমার কি বলছে এখানে, যে একটি বিক্রিয়ায় বিভিন্ন ব্যাগ ধ্রুবকের মান বিভিন্ন পাওয়া গেল, এ থেকে 1/t এর বিপরীতে লগ কে, খেয়াল করে দেখো লগ কে, আমি তোমাদের একটা জিনিস শিখেছিলাম, সেটা কি ভাই? সেটা ছিল লন কে বনাম যদি 1/t লেখচিত্র দেওয়া থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ভাই ঢালের সূত্র হইতো -EA ডিভাইডেড বাই আর। এগুলো কিন্তু আমি পড়াইছি, সো এগুলো একটু মাথায় রাখতে হবে অলওয়েজ। আর তোমার হচ্ছে যদি ভাই, যদি এমন হইতো লগ কে বনাম যদি 1/t এর লেখচিত্র থাকতো, তখন এই ক্ষেত্রে তোমার ঢাল ইকুয়ালস টু হইতো -EA ডিভাইডেড বাই আর ই, জাস্ট আগে একটা কি আসতো 2.303 আসতো। ওকে, এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। তারপরও আমি হচ্ছে যে যতবার অঙ্কগুলো করাবো লিখে দিব, কারণ এগুলো হচ্ছে ভাই যতই পড়াই না কেন মানুষজন কোনো কোনো জায়গায় ভুল করে ফেলে অসতর্ক থাকার কারণে। এই জিনিসটা কিন্তু সবাই বুঝে, জাস্ট অসতর্ক থাকার জন্য এটা ভুল করে ফেলে। সেটা ভাই তোমরা অসতর্ক থাকিও না, আশা করি মনে থাকবে তোমাদের। দেন দেখো, এখন আমাকে বলছি কি, এই যে সরল লেখাটা পাইছি তুমি, তার ঢাল হচ্ছে -75, অর্থাৎ এখানে তো লগ কে বনাম 1/t, তাহলে এখানে ঢাল কত হবে? -EA ডিভাইডেড বাই 2.303 ইন্টু আর, আর ঢালের ভ্যালু দেওয়া আছে কত এখানে? -75। তাহলে তোমার এখান থেকে বের করতে বলছে ই এটা, তো তুমি তাহলে একটা কাজ করো, এই নেগেটিভকে কেটে দাও, দেন তুমি তাহলে ই ইকুয়ালস টু তখন পাবা 2.303 ইন্টু আর, আর এর ভ্যালু হচ্ছে তোমার 8.314 ইন্টু 75। তাহলে তোমার এখানে ইএ ইকুয়ালস টু আসবে, দেখো কত আসবে ভাই, 2.303 ইন্টু 8.314 ইন্টু 75, 2.303 ইন্টু 8.314 ইন্টু 75, তাহলে এখানে আসছে আমাদের 1436.0356৫। এটা হবে কি আনসার? জুল পার মোল। সো আশা করতেছি ভাই ম্যাথটা বুঝতে পারছো। সো এটাই হচ্ছে আমার এখানে আনসার। তাহলে চলো আমি বক্স করে দিই এটাকে। হ্যাঁ, তাহলে চলো ভাই আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো আমাকে কি বলতেছে ভাই, নেক্সট আমাকে বলতেছে নাইট্রোজেন পেন্টঅক্সাইডের তোমার হচ্ছে যে ভাই ওই যে বিয়োজনের ধ্রুবকের মান 25°C এবং 65°C তাপমাত্রায় এত এবং এত। তার মানে তোমার এখানে টেম্পারেচার 1 যেটা, এই টেম্পারেচার 1 দেওয়া আছে তোমার কাছে হচ্ছে ভাই 25°C, তাহলে তোমাকে এটা নিতে হবে কেলভিনে, তাহলে 25 সাথে 273 যোগ করো, তোমার এখানে তাহলে আসবে 298 কেলভিন। T2 যেটা আছে, T2 দেওয়া আছে তোমার কাছে 65°C, আর 65কে তুমি যদি 273 সাথে যোগ করো, দেখি কত আসে এখানে, তাহলে 65 যোগ 273, এটা আসবে তোমার হচ্ছে ভাই 338 কেলভিন। তো এইটা দেখো প্রথমে যে তাপমাত্রা ছিল 25°, এখানের মধ্যে তোমার হচ্ছে ভাই দেখো এখানে K1 তখন দেওয়া ছিল কত, 3.46 ইন্টু 10⁻5, আর T2 তে তোমার K2 দেওয়া ছিল কত ভাই, 4.87 ইন্টু 10⁻3 দেওয়া ছিল, রাইট? এখন একক দেওয়া নেই, তাহলে আমরা একক দিচ্ছি না। বলছে এই বিক্রিয়ায় শক্তি ও শক্তির মান কত। তাহলে তুমি ফর্মুলা ইউজ করবা কোনটা বলো তো, এখানে লন K2 ডিভাইডেড বাই K1, K2 ডিভাইডেড বাই K1 ইকুয়ালস টু EA ডিভাইডেড বাই আর, EA ডিভাইডেড বাই আর, তারপর 1/T1, কারণ যেটা নিচে বসছে সেটা আগে বসে, তাহলে 1/T2,
দেন আসো যদি ভ্যালুগুলো বসাই, তাহলে ক্যাটুর জায়গায় কত বসাবো ভাই? ক্যাটুর জায়গায় বসাবো 4.87 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3.46 ইন্টু 10⁻⁵, তারপর ইকুয়াল টু এর ভ্যালু তো আমি জানি না ভাই, তো আমি বের করব। আর আর এর ভ্যালু তোমার এখানে কত ভাই? 8.314। আর তোমার এখানে দেখো 1/T1 এর ভ্যালু দেওয়া আছে কত এখানে? 298 কেলভিন, 298 মাইনাস, আর T2 এর ভ্যালু দেওয়া আছে কত ভাই এখানে? 338, তাহলে 1/338। ওকে, তাহলে এটা দেন সলভ যদি করো ভাই, এটা ইজিলি ক্যালকুলেট হয়ে যাবে। আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে ফেলি, আসো। লন 4.87 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3.46, এটা 6 কিন্তু, হ্যাঁ, ইন্টু 10⁻⁵, তাহলে এটার ফার্স্ট আনসার আসছে তোমার হচ্ছে কত? এত এটাকে 8.314 দিয়ে মাল্টিপ্লাই করো, দেন আনসারটাকে তুমি হচ্ছে 1/298 মাইনাস 1/338 দিয়ে ডিভাইড করে দাও। সো তোমার এখানে আনসার আসছে 103.567.7429 জুল পার মোল। ওকে, এটাই হচ্ছে তোমার এখানে আনসার। তাহলে চলো আমি এটাকে বক্স করে দিই। সো এটা হচ্ছে তোমার ভাই এখানে আনসার। আশা করি বুঝতে পারছো একটা ভাই। তাহলে চলো আমরা এটাকে আনসার লিখে দিই এখানে। চলো আমরা এরপরে নেক্সট অঙ্কে যাই। আরএনএসের অঙ্কগুলো একদম সোজা, দেখছো তো অনেকবার পরীক্ষা আসছে আসলে। দেখো এখানে আমাকে বলতেছে কি এরপরে, যে মৌল থেকে হাইড্রোজেন আয়োডাইড গঠনের এই বিক্রিয়াটা দেওয়া আছে। হার ধ্রুবক বলছে তোমার কাছে কত? 600 কেলভিন। হার ধ্রুবক 600 কেলভিন তাপমাত্রায় হচ্ছে এত, আর 650 কেলভিন তাপমাত্রায় হচ্ছে এত। বিক্রিয়াটির সক্রিয় শক্তি গণনা করো। তাহলে এখানে ফার্স্টে আমাকে বলতেছে কি, আমাকে ফার্স্টে বলতেছে তোমার যখন হার ধ্রুবক যেটা 600 কেলভিন তাপমাত্রায় হচ্ছে এত, তার মানে প্রথমে T1 এটা যখন তোমার হচ্ছে ভাই 600 কেলভিন ছিল, তখন হচ্ছে ভাই তোমার K1 হার ধ্রুবক যেটা K1 সেটা কত এখানে? 2.7 ইন্টু 10⁻⁴ লিটার পার মোল ইন্টু সেকেন্ড। আচ্ছা, দেন T2 এখানে দেওয়া আছে কত? 650 কেলভিন, আর এই তাপমাত্রায় তোমার হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবক হচ্ছে এত, তাহলে এখানে হচ্ছে K2 ইকুয়ালস টু 3.5 ইন্টু 10⁻³ লিটার পার মোল ইন্টু সেকেন্ড। বলছে সক্রিয় শক্তি গণনা করো। ভাই আগের সূত্র, লন K2 ডিভাইডেড বাই K1 ইকুয়ালস টু ডিভাইডেড বাই আর, তারপর 1/T1 মাইনাস 1/T2, রাইট? দেন দেখো তোমাকে সক্রিয় শক্তি বের করতে বসো না, তাহলে সবগুলো ডাল এখানে বসাই দাও। K2 এর ভ্যালু হচ্ছে 3.5 ইন্টু 10⁻³ K1 এর ভ্যালু হচ্ছে 2.7 ইন্টু 10⁻⁴ ইকুয়ালস টু তুমি বের করবা। আর এর ভ্যালু তুমি জানো ভাই কত, এটা 8.314, আর 1/T1 হচ্ছে এখানে 600 মাইনাস 1/T2 মানে তোমার এখানে 650। দেন এখানে তোমার চলে আসবে তাহলে যদি আমরা এটা ক্যালকুলেট করি, তাহলে লন 3.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2.7 ইন্টু 10⁻⁴ ইন্টু 8.314, এটাকে তুমি হচ্ছে ডিভাইড করো 1/600 মাইনাস 1/650। তোমার এখানে আনসার আসছে হচ্ছে ভাই 166,149.8946 জুল পার মোল। সো ভাই এটাই হইতেছে আমার আনসার। তাহলে চলো আমি বক্স করে দিই এটাকে। এটা হচ্ছে তাহলে আমাদের ভাই আনসার। ওকে, আচ্ছা আশা করি ম্যাথটা বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই, আসো। তাহলে চলো আমরা এটা দেখি। এখানে আমাকে বলতেছে কি ভাই, আমাকে বলতেছে যে 25 ডিগ্রি এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাসায়নিক হার যথাক্রমে এত এবং এত, সক্রিয় শক্তি সব করে সিমিলার অঙ্ক সবগুলা। তারপরে যেহেতু কোয়েশ্চন ব্যাংকে আছে এই জন্য আমি বারবার করাই দিচ্ছি, যেন তোমরা আমার সাথে সাথে একবার অন্তত করে ফেলো ভাই। 25 যোগ
273, তার মানে তোমার এখানে আসবে 298 কেলভিন। তারপরে T2 ইকুয়ালস টু তোমার এখানে হচ্ছে ভাই 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তো তাহলে 35 সাথে তুমি হচ্ছে 273 কে যোগ করো, তোমার এখানে আসবে 308 কেলভিন। দেন এই যে প্রথমে 25 ডিগ্রিতে তোমার এখানে বিক্রিয়ার হার বলছে K1 2.25 ইন্টু 10⁻² পার মিনিট, আর এটাতে তোমার বলা আছে K2 ইকুয়ালস টু তোমার এখানে 7.1 ইন্টু 10⁻² পার মিনিট। বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি হিসাব করো। তাহলে এখানে তোমার কাছে সক্রিয়ণ শক্তি হিসাব করতে বলছে, রাইট? তাহলে তুমি এখানে আবার আগের মতো সূত্র লন K2 ডিভাইডেড বাই K1 ইউজ করো, তারপর তোমার এখানে ভাই EA ডিভাইডেড বাই R ইউজ করো, তারপর তোমার এখানে হচ্ছে 1/T1 মাইনাস 1/T2 ইউজ করো। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই দাও ভাই, দেখো কত আসে এখানে, লন K2 সেকেন্ড বাঁকা হয়ে গেছে, এটা K2 ভ্যালু কত ভাই? K2 ভ্যালু তোমার এখানে হচ্ছে 7.1 ইন্টু 10⁻²। K1 এর ভ্যালু তোমার এখানে হচ্ছে ভাই 2.25 ইন্টু 10⁻² ইকুয়ালস টু ইয়ে তুমি বের করবা, ইয়ে তোমার হিসাব করতে বলছে আর হচ্ছে তোমার এখানে 8.314 1/T1 তোমার এখানে কত 298, আর T2 তোমার এখানে দেখো কত আসবে ভাই 1/T2 1 ডিভাইডেড বাই T2 তোমার এখানে আসবে 308। ওকে, আচ্ছা তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেট করলে ইজিলি তুমি ইয়ে পেয়ে যাবা। ইয়েটা কত আসে চলো আমরা দেখি আবার, লন 7.1 ইন্টু 10⁻² ডিভাইডেড বাই 2.25 ইন্টু 10⁻² ইন্টু 8.314 ডিভাইডেড বাই আনসার ডিভাইডেড বাই 1/298 মাইনাস 1 ডিভাইডেড বাই 308। তাহলে এখানে আমার আনসার আসছে 876.91.84906 জুল পার মোল। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার। তাহলে চলো এটা আমি বক্স করে দিই। ওই বাঁকা হয়ে যায় কেন, দাঁড়াও। হ্যাঁ, এটা হইতেছে ভাই আমার হচ্ছে ভাই আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখে আমার এখানে কি আছে। নেক্সট হচ্ছে আমাকে বলছে ভাই খুবই সিম্পল একটা জিনিস, আরহেনিয়াসের সমীকরণটি লেখো। দেখো এটা বইটা আসলে 2005 সালে, লিখতে পারলে হচ্ছে ফুল মার্কস। তো তুমি এখানে লিখবা আরহেনিয়াসের সমীকরণ। আমরা সবাই জানি আরহেনিয়াসের সমীকরণ। ভাই আরহেনিয়াসের সমীকরণ কি হবে তোমার? তাহলে ভাই একটু বলো দেখে জিনিসটা, সেটা কি ছিল? K ইকুয়ালস টু P ইন্টু Z ইজ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস EA ডিভাইডেড বাই RT, যেখানে K দ্বারা কি ইন্ডিকেট করতো ভাই? বিক্রিয়ার হার ধ্রুবক। তোমার এখানে ভাই P দ্বারা নির্দেশ করতো স্থানিক দিক বিন্যাস। তোমার এখানে ভাই Z দ্বারা নির্দেশ করতো সংঘর্ষ হার। তোমার এখানে এরপরে ই টু দি পাওয়ার মাইনাস EA ডিভাইডেড বাই RT দ্বারা নির্দেশ করতো কত শতাংশ অণু সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয়েছে। তো বেসিক্যালি এটাই ছিল তোমার ওই যে উপরে যে সমীকরণটা আমরা লিখলাম, এটাই ছিল তোমার কি বলতো আরহেনিয়াসের সমীকরণ। তো এখন ধরো তোমাকে আরহেনিয়াসের সমীকরণ লিখতে বলছে, তুমি যদি শুধু এক লাইন লিখে দাও তোমাকে হয়তো ফুল নাম্বার নাও দিতে পারে। সেজন্য তুমি যেটা করবা যে কোনটা দ্বারা কি বোঝায় এটা একটু কষ্ট করে লিখে দিও, তাহলে দেখবা স্যার আর তোমাকে অবশ্যই তাহলে ফুল মার্কস দিবে। নর্মালি ওটা লিখলেও ফুল মার্কস দেওয়ার কথা, যেটা তোমাকে জাস্ট সমীকরণে জানতে চাইছে, তারপর এটা লিখলে বেটার। চলো ভাই তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো এই ম্যাথটা একটু ডিফারেন্ট আছে অন্যগুলা থেকে। চলো আমরা তাহলে এই ম্যাথটা অ্যানালাইসিস করি। দেখো এখানে আমাকে বলতেছে কি, কোনো বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক এবং উৎপন্ন দ্রব্যের গড় শক্তি যথাক্রমে এত এবং এত। তার মানে ফার্স্টে বলতেছে কি, বিক্রিয়কের শক্তি হচ্ছে 35 কিলোজুল পার মোল, আর উৎপন্ন দ্রব্যের যে গড় শক্তি সেটা হচ্ছে তোমার 12 কিলোজুল পার মোল। তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি কি কি দেওয়া আছে। বিক্রিয়কের গড় শক্তি
হচ্ছে তোমার এখানে 35 কিলোজুল পার মোল। আর তোমাকে এখানে বলছে উৎপন্ন দ্রব্যের গড় শক্তি। তাহলে এরপরে বলা আছে উৎপন্ন দ্রব্যের গড় শক্তি ইকুয়ালস টু তোমার এখানে বলা আছে কত ভাই, 12 কিলোজুল পার মোল বলা। ওকে, বলছে এরপরে যে বিক্রিয়ক অণুর সংঘর্ষের ফলে সৃষ্ট অস্থায়ী জটিল অবস্থায় বস্তু কণার শক্তি হচ্ছে যে 195 কিলোজুল পার মোল। আচ্ছা আমি চলো আগে তোমার গ্রাফটা বুঝাই। এই অঙ্কটা একটু গ্রাফ থেকে করতে হবে তোমার। একটা জিনিস দেখো তো, এখানে আমরা একটা গ্রাফ আঁকছিলাম। গ্রাফটার ওখানে আমরা কি দিছিলাম দেখো, আমরা এক্স অক্ষ বরাবর লিখতাম তোমার হচ্ছে ভাই বিক্রিয়া ধারা বা বিক্রিয়া অক্ষ লিখতাম, আর আমরা ওয়াই অক্ষ বরাবর লিখতাম তোমার হচ্ছে ভাই স্থিতিশক্তি। মনে পড়ে কিনা দেখো, স্থিতিশক্তি। এখানে একটা জিনিস দেখো, এরপর আমরা এখানে একটা দাগ টানতাম, যেটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ভাই ওই এ প্লাস বিসি, যেটাকে আমরা বলতাম বিক্রিয়কের শক্তি। বেসিক্যালি এখানে তাহলে বিক্রিয়কের শক্তিটা দেওয়া আছে কত, এটা ছিল তোমার হচ্ছে বিক্রিয়কের শক্তি, এটা দেওয়া আছে কত 35 কিলোজুল পার মোল। অর্থাৎ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত 35 কিলোজুল পার মোল। অর্থাৎ এই স্থিতিশক্তিকে আমরা কিলোজুল পার মোল এককে হিসাব করতেছি। আর উৎপাদের যে শক্তিটা সেটা কত 12 কিলোজুল পার মোল। অর্থাৎ উৎপাদের এনার্জিটা নিচে থাকবে একটু, তাহলে উৎপাদের এনার্জিটা তোমার থাকবে ধরো এখানে। তাহলে এই যে এনার্জিটা, তাহলে দেখো এই যে এনার্জিটা এটা কত, এটা কিন্তু 12 কিলোজুল পার মোল উৎপাদেরটা। তার মানে দেখো আমরা ওই যে গ্রাফ দেখে আসছিলাম, এই গ্রাফটা তোমরা আগের লেকচারগুলো সবাই দেখছো, যেটা ছিল প্রথমে বিক্রিয়ক, এটা ছিল তোমার হচ্ছে উৎপাদক, রাইট? তো তোমার এখানে দেখো বিক্রিয়কটার এই যেমন দেখো না, এখানে আমরা কি লিখতাম তখন, তোমার এখানে এ প্লাস বিসি লিখতাম, আর এখানে আমরা লিখতাম তোমার হচ্ছে এ বি প্লাস সি লিখতাম। তার মানে এটা ছিল বিক্রিয়ক, মানে বিক্রিয়াটা ছিল আমার এখানে কি বলতো এ আর হচ্ছে ভাই বি এবং সি এর মধ্যে বন্ধন ছিল, দেন এখানে এ এবং বি এর মধ্যে বন্ধন হয়, আর সি হচ্ছে তোমার মুক্ত হয়ে যাইতো। এটাই ছিল তোমার মেইন বিক্রিয়া, রাইট? তো এখন দেখো এটা আমরা লিখছি এখানে। দেন এরপর আমাকে বলছে কি, যে এরা সংঘর্ষের ফলে সৃষ্ট অস্থায়ী জটিল অবস্থায় বস্তু কণার গড় শক্তি কত হয় 195 কিলোজুল পার মোল। দেখো তো এটা গ্রাফটা কিরকম হইতো ভাই, গ্রাফটা হচ্ছে তোমার উপরে উঠতো, উপরে ওঠার পরে এখানে গিয়ে এখানে ব্যাক করতো, তাই না ভাই? আর একদম চূড়ায় যেটা উঠছে, একদম চূড়ায়, একদম চূড়ার অবস্থাটাকে আমরা কি বলতাম, সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা বলতাম, রাইট? তাহলে একদম চূড়ার যে অবস্থানটা, এই যে অবস্থানটা, পিক পিক যে অবস্থানটা, এটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ভাই সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা। দেখো এটা হয়তো সবারই মনে আছে, আমি যেটা ডিটেলসে পড়াইছি ভাই, এটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ভাই সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা। এখন দেখো তোমার কোয়েশ্চনে কি বলা হয়েছে তোমাকে, কোয়েশ্চনে বলতেছে যে এই সক্রিয়ঙ্কিত জটিল অবস্থায় বস্তু কণার গড় শক্তি কত 195 কিলোজুল পার মোল। অর্থাৎ এই যে এনার্জিটা, অর্থাৎ এই অবস্থায় যে এনার্জিটা, এটা কতটুকু ভাই 195 কিলোজুল পার মোল। বিক্রিয়ায় সক্রিয় শক্তির মান কত জিজ্ঞেস করছে, আর বিক্রিয়াটি তাপ উৎপাদন নাকি তাপ হারে জিজ্ঞেস করছে, বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন ডেল্টা এস জিজ্ঞেস করছে। দেখো তো আমরা যখন গ্রাফটা আঁকছিলাম তখন আমরা কি করছিলাম, এখান থেকে একটা দাগ টানতাম, দেন আমরা বলতাম যে তোমার হচ্ছে ভাই এই যে লাইনটা এতটুকু যেটা আছে, এই সবুজ লাইন থেকে উপরে যতটুকু আছে এটাকে আমরা কি বলতাম ভাই ইএ বলতাম, মানে সক্রিয় শক্তি ইএ বলতাম। মনে করার চেষ্টা করে দেখো। আর এই জিনিসটাকে আমরা কত বলতাম ভাই, ডেল্টা এইচ। তাহলে এখানে একটা জিনিস দেখো, ফার্স্ট অফ অল আমরা চলো ইএ বের করতে চাই। ইএটা আমরা কিভাবে বের করবো ভাই, দেখো তো ইএ তুমি কিভাবে বের করবা। ইএ মানে কতটুকু, এই এতটুকু পোর্শন, তার মানে এতটুকু পোর্শন। অর্থাৎ টোটাল 195 থেকে তুমি হচ্ছে 35কে বাদ দিয়ে দাও, কারণ টোটাল 195 মানে হচ্ছে এখান থেকে এতটুকু, আর 35 মানে হচ্ছে এখান থেকে এতটুকু, আর আমার তো ইএ মানে হচ্ছে এখান থেকে এতটুকু। তাহলে টোটাল 195 থেকে যদি আমি 35কে বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো ভাই, সক্রিয় শক্তি ইএ পেয়ে যাবো। তাহলে ইএ মানে হচ্ছে তোমার 195 থেকে তুমি 35কে বাদ দিয়ে দাও, তাহলে কত পাবো ভাই, 195 থেকে 35 বাদ দিয়ে দিলে 160 পাওয়ার কথা। তারপর আমরা চেক করে দেখি 160 আসছে, তাহলে 160 কিলোজুল পার মোল। এটা হচ্ছে তোমার সক্রিয় শক্তির আনসার। ওকে, এটা হচ্ছে তোমার ভাই সক্রিয় শক্তির আনসার। দেন আসো এবার ডেল্টা এইচ হিসাব করি। ডেল্টা এইচ আমরা কিভাবে হিসাব করতাম, শেষ থেকে আদিটা বাদ দিতাম। শেষে আছে এখানে মানে 12, আদিতে ছিল 35-এ, তাহলে শেষে ছিল 12-তে, আদিতে ছিল 35-এ। 12 থেকে 35 বাদ দিলে কত আসবে, 12 থেকে 35 যদি বাদ দাও তাহলে তোমার এখানে আসবে -23। তাহলে -23 কিলোজুল পার মোল। ওকে, সব ঠিকঠাক মতো লিখছি না, 35, 12, 195, হ্যাঁ সবই ঠিক ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আসছে তোমার আনসার, তাহলে এটা হচ্ছে তোমার ডেল্টা এইচ। এবং তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করছে, এই বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপ হারি। গ্রাফ থেকে বলে দেওয়া যায় তাপ উৎপাদী, তারপরে দেখো যেহেতু ম্যাথমেটিক্যাল চাইছে, এখানে তো আমার ডেল্টা এইচটা নেগেটিভ আসছে, যেহেতু
ডেল্টা এইচ নেগেটিভ, তাই বিক্রিয়াটি 100% ভাবে তোমার হচ্ছে ভাই তাপ উৎপাদী। কারণ আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ডেল্টা এইচটা কি আসে ভাই, নেগেটিভ আসে, রাইট। সেগুলো তাপ উৎপাদী বিক্রিয়া। তো আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে এর মাধ্যমে হচ্ছে আমাদের আরএনএ তোমার হচ্ছে ভাই ম্যাথগুলো সব শেষ হয়েছে। তাহলে আমরা আমাদের এখন নতুন টপিক প্রভাবক বা অনুঘটক স্টার্ট করব। সো ভাই চলো আমরা তাহলে স্টার্ট করি আমাদের এই প্রভাবক বা অনুঘটক বিষয়টা। সো আমরা সবাই 9 10 পড়ে আসছি যে আমাদের প্রভাবক বা অনুঘটক যেটা ছিল এটার ইংলিশ নাম কি ছিল ভাই, কারণ ইংলিশ নামটা অনেক ইম্পর্টেন্ট, ক্যাটালিস্ট ছিল, রাইট। এই যে প্রভাবক বা অনুঘটক এটার ইংলিশ নাম কি ভাই, ক্যাটালিস্ট ছিল। আচ্ছা আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি প্রভাবক বা অনুঘটক কাকে বলে ভাই, তোমরা 9 10 পড়ে আসছো, তোমরা তখন বলবা যে ভাই প্রভাবক বা অনুঘটক হলো এমন পদার্থ যারা হচ্ছে অল্প পরিমাণে বিক্রিয়ার সংস্পর্শে থেকে বিক্রিয়ার হারকে হচ্ছে প্রভাবিত করে, মানে বিক্রিয়াটাকে তাড়াতাড়ি শেষ করায় বা হচ্ছে দেরিতে শেষ করায়, কিন্তু বিক্রিয়া শেষে কি হয়, নিজে অপরিবর্তিত থাকবে, নিজের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই ধরনের পদার্থকে আমরা কি বলি ভাই, প্রভাবক বলি। তাহলে আমি যদি তোমাকে সংজ্ঞাটাকে লিখে দিতে চাই 9 10 যেটা পড়ে আসছো তুমি, এখানেও সেটাই পড়বা সংজ্ঞা, এটা তেমন ডিফিকাল্ট কিছু না। তাহলে লিখবা যে পদার্থ অল্প পরিমাণে বিক্রিয়কের সংস্পর্শে থেকে বিক্রিয়ার হারকে প্রভাবিত করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে প্রভাবক বা অনুঘটক বলে। সো আশা করি এখানে বুঝতে পারছো ভাই। তাহলে প্রভাবক অনুঘটক কাকে বলে ভাই, যারা হচ্ছে অল্প পরিমাণে বিক্রিয়কের সংস্পর্শে থাকবে, তার সংস্পর্শে থেকে বিক্রিয়ার হারটাকে কি করবে, প্রভাবিত করবে, কিন্তু তোমার হচ্ছে যে ভাই নিজে কিন্তু বিক্রিয়া শেষে আবার অপরিবর্তিত থাকবে, সেটাকে আমরা কি বলবো ভাই, প্রভাবক বলবো। সো চলো আমরা প্রভাবক সম্পর্কে প্রথমে একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন জেনে নিই। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হচ্ছে ভাই, এখানে ম্যাক্সিমাম মানুষজন আমরা সবাই একটা মিসকনসেপশন আছে বা আমরা ভুল করি। খেয়াল করে দেখো, প্রভাবক যে জিনিসটা আছে না, এই যে আমাদের যে প্রভাবক যে জিনিসটা আছে, এটা হচ্ছে ভাই তোমার বিক্রিয়ার হারকে প্রভাবিত করে। তাহলে প্রভাবক কি করবে, তোমার বিক্রিয়ার হারকে, মানে একটা বিক্রিয়াকে সে ফাস্ট করাতে পারে বা একটা বিক্রিয়াকে সে স্লো করাতে পারে, সে হচ্ছে বিক্রিয়ার হারকে প্রভাবিত করবে। কিন্তু প্রভাবক কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবককে প্রভাবিত করবে না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা। বিক্রিয়ার হার ধ্রুবককে, বিশেষ করে মেডিকেল এমসিকিউর জন্য, ধ্রুবককে প্রভাবিত করবে না। তাহলে দেখো তো আমরা এখানে কি বলতে পারি, আমরা এখানে তাহলে বললাম যে প্রভাবক যেটা আছে ভাই এটা কিন্তু বিক্রিয়ার হারকে প্রভাবিত করবে, কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবককে কিন্তু কোনো প্রভাবিত করবে না। কারণ আমরা কেন অলরেডি পড়ে আসছি ভাই, যে তোমার এখানে বিক্রিয়ার হারটা 7টা জিনিসের উপর ডিপেন্ড ছিল, এটার উপর, ওটার মধ্যে প্রভাবক একটা জিনিস ছিল, আর বিক্রিয়ার হার ধ্রুবক শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ টেম্পারেচারকে চেঞ্জ করলেই বিক্রিয়ার হার ধ্রুবক চেঞ্জ হবে। ওটা অলরেডি আমরা আরএনএস সমীকরণে দেখে আসছি, ওই যে K1 T1 এর সময় পাইতা, K2 T2 এর সময় পাইতা। কিন্তু তুমি যদি প্রভাবক চেঞ্জ করো বা প্রভাবকের যদি এদিক সেদিক করো, তাহলে বিক্রিয়ার হার ধ্রুবকের কোনো চেঞ্জ হবে না, কারণ বিক্রিয়ার হার ধ্রুবক শুধুমাত্র চেঞ্জ হয় টেম্পারেচারের কারণে। তাহলে এখান থেকে আমরা একটা সামারি করতে পারি যে প্রভাবক বিক্রিয়ার হার ধ্রুবককে প্রভাবিত করবে, অর্থাৎ একটা বিক্রিয়াকে ফাস্ট করবে বা স্লো করবে, কিন্তু প্রভাবক কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক যেটা আছে সেটাকে কিন্তু প্রভাবিত করবে না। ওকে, একটু ভালো করে লক্ষ্য রাখবা জিনিসটা। তারপর এখন আমরা যদি দেখি প্রভাবকের প্রকারভেদ, তো তোমরা 9 10 হচ্ছে যে ভাই প্রভাবক দুই প্রকারে পড়ছিলা, ধনাত্মক আর ঋণাত্মক। এখানে জাস্ট আরো এক্সট্রা দুইটা প্রকারভেদ আলোচনা মানে যুক্ত করা হয়েছে। তাহলে চলো আমরা দেখবো সবগুলা। আমরা এখানে লিখবো, চলো তাহলে তোমার প্রভাবকের প্রকারভেদ। তাহলে চলো প্রভাবকের প্রকারভেদ ইন্টারে মনে রাখবা, প্রভাবকটা তোমার হচ্ছে ভাই 4 প্রকারের হয়। ইন্টারে মনে রাখবা প্রভাবক কয় প্রকারের হয়, 4 প্রকারের হয়, 4 ধরনের প্রভাবক পাওয়া যায়। তো কি কি ভাই,
একটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই 1 নাম্বার যেটা আছে এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে ভাই ধনাত্মক প্রভাবক। এরা কি জিনিস সব আমরা ডিটেলস আলোচনা করব, হ্যাঁ। আর 2 নাম্বার আমরা বলতে পারি তোমার হচ্ছে যে ঋণাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক। আর 3 নাম্বারটার নাম হচ্ছে ভাই তোমার অটো প্রভাবক, অটো বা স্বপ্রভাবক, অটো বা স্বপ্রভাবক। আর 4 নাম্বারটার নাম হচ্ছে তোমার ভাই আবিষ্ট প্রভাবক। কোন জিনিস কি জিনিস সব আমি ডিটেলস আলোচনা করব, টেনশন নিও না ভাই, জাস্ট একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে থাকো। তো দেখো অলরেডি কিন্তু তুমি 2টা প্রভাবক কিন্তু 9 টেনে পড়ে আসছো, যে ধনাত্মক প্রভাবক আর হচ্ছে ভাই ঋণাত্মক প্রভাবক। যেমন তোমরা 9 টেনে ভাই ধনাত্মক প্রভাবক সম্পর্কে কি পড়ে আসছো? তোমরা বলছিলা ধনাত্মক প্রভাবক হচ্ছে এমন প্রভাবক যারা হচ্ছে বিক্রিয়া হারকে বা ব্যাগকে কি করে, বৃদ্ধি করে। তাহলে ধনাত্মক প্রভাবক কি করে, বিক্রিয়ার হারকে বা ব্যাগকে বৃদ্ধি করে। সোজা বাংলা হচ্ছে এটা, যে এরা হচ্ছে যে ভাই বিক্রিয়া হারকে বা ব্যাগকে বৃদ্ধি করে। ঋণাত্মক প্রভাবক কি জিনিস ভাই? ঋণাত্মক প্রভাবক হচ্ছে এমন কিছু প্রভাবক ছিল যারা বিক্রিয়ার ব্যাগ বা হারকে কি করতো, হ্রাস করতো। এরা কি করতো, বিক্রিয়ার হারকে বা ব্যাগকে হ্রাস করে। ওকে, এই জিনিসগুলো আমরা 9 টেনে পড়ে আসছি। তাহলে এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, ভাই তাহলে অটো প্রভাবক এবং অটো প্রভাবক বা স্বপ্রভাবক এবং আবিষ্ট প্রভাবক কি করে, কি করে এগুলো এখন তোমার এখনো জানার দরকার নেই, আমি একটু পরে আলোচনা করতেছি এগুলো, হ্যাঁ। জাস্ট এতটুকু জানো যে প্রভাবক 4 প্রকারের এবং এই দুইটার কাজটা কি সেটা তুমি আগেই জানতা। এই দুইটার কাজ কি হবে একটু পরে আমরা জানতেছি, ওকে। তাহলে চলো আমরা এরপর আলোচনা করি। তোমার হচ্ছে ভাই নেক্সট আমরা যাই। তো আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে, আমরা দেখবো এখন যে আসলে কিছু এক্সাম্পল দেখি চলো, যে কারা ধনাত্মক প্রভাবক হয়, তারপর কারা ঋণাত্মক হয়, বা কারা অটো হয়, বা কারা আবিষ্ট হয়। চলো আমরা এগুলো এক্সাম্পল কিছু দেখে আসো। তাহলে আমরা এখানে দেখবো তোমার হচ্ছে প্রভাবকের এক্সাম্পল। তাহলে চলো আমরা প্রথমে দেখি প্রভাবকের কিছু উদাহরণ, ঠিক আছে। কারণ এখান থেকেও তোমার এমসিকিউ আসে, যে জিজ্ঞেস করবে নিচের কোনটি কোন প্রভাবক। তো তোমার তখন তখন সেখানে তো তোমার পারতে হবে। যেমন 1 নম্বর আমাদের কি ছিল ভাই, ধনাত্মক প্রভাবক। তো আসলে ধনাত্মক প্রভাবক তো অনেকগুলো আছে, আমরা জাস্ট যেগুলো পরীক্ষায় আসে বা যেগুলো ইম্পর্টেন্ট ঠিক ওগুলাই লিখে দিচ্ছি, হ্যাঁ। দেখো মনে রাখবা ধনাত্মক প্রভাবকের জন্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তারপর একটা জিনিস মনে রাখবা খনিজ অ্যাসিড। একটু মুখস্থ করে ফেলতে হবে ভাই, যে এই ধনাত্মক প্রভাবক কারা, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং খনিজ অ্যাসিড। আরো অনেকগুলো আছে কিন্তু সবগুলো মুখস্থ করার দরকার নাই। তারপর ঋণাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক কারা কারা আছে ভাই, দেখো মনে রাখবা ঋণাত্মক প্রভাবক আছে তোমার হচ্ছে ভাই H3PO4, H2SO4, তারপর আছে তোমার হচ্ছে ভাই গ্লিসারিন, তারপর তোমার আছে হচ্ছে ভাই ইথানল, এবং আছে হচ্ছে তোমার ভাই অ্যানিসল। তাহলে মনে রাখবে ঋণাত্মক প্রভাবক হচ্ছে এরা। তারপর 3 নাম্বার হচ্ছে ভাই অটো বা স্বপ্রভাবক, অটো বা স্বপ্রভাবক। মনে রাখবা এটা হচ্ছে ভাই তোমার কত হয়, Mn2+ আয়ন, ম্যাঙ্গানিজ 2+ আয়ন। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অটো প্রভাবক, কারণ এটা থেকে বেশি কোয়েশ্চন দেয়। আচ্ছা, তারপর 4 নাম্বার আর এটা ছিল আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবকের উদাহরণ হিসেবে মনে রাখবা ভাই তোমার সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইড, এটা মনে রাখবা, ওকে। আর এটার যদি আমরা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে তোমার মানে এক্সাম্পল না, মানে এটা সংকেতটা সোডিয়াম সালফেটের, দেখো সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট ছিল Na2SO4, আর সালফাইডের সংকেত কি ছিল, Na2SO3 ছিল। এগুলো তো আমরা 9 নিয়ে পড়ে আসছি। আচ্ছা, তো এটা গেল তাহলে। তারপর আমরা তাহলে এখন আলোচনা করব যে প্রভাবকের বৈশিষ্ট্য নিয়ে, মানে একটা জেনারেল প্রভাবকের বৈশিষ্ট্য নিয়ে, মানে যে এই 4টা প্রভাবকেরই কিছু কি জেনারেল বৈশিষ্ট্য আছে। সো চলো আমরা ওই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। এগুলো বৈশিষ্ট্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা ইন্ডিভিজুয়াল এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথমে প্রভাবকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। দেখো প্রথম বৈশিষ্ট্য, একটা জিনিস হচ্ছে তোমার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রভাবক কখনো বিক্রিয়াকে স্টার্ট করতে পারে না। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি,
প্রভাবক বিক্রিয়াকে কখনো শুরু মানে হচ্ছে তোমার স্টার্ট করতে পারে না। অর্থাৎ তার জিনিসটা দাঁড়ালো এরকম যে তোমার হচ্ছে ভাই প্রভাবক যে জিনিসটা আছে এটা হচ্ছে ভাই বিক্রিয়া কখনো স্টার্ট করতে পারবে না, কিন্তু যদি কোনো কারণে বিক্রিয়া একবারে স্টার্ট হয়ে যায় কোনো একটা কারণে শক্তিকে অতিক্রম করার পরে, দেন তুমি যদি প্রভাবক স্টার্ট করো তাহলে বিক্রিয়াটা ফাস্টও করতে পারে স্লো করতে পারে। ধনাত্মক প্রভাবক ইউজ করলে ফাস্ট ঘটবে, ঋণাত্মক ইউজ করলে স্লো ঘটবে। কিন্তু ধরো তুমি শক্তিকে অতিক্রম করে না, তুমি প্রভাবক ঢালতেই আসো, তো তোমার লাভ হবে না, কারণ প্রভাবক কখনো বিক্রিয়াকে শুরু করতে পারে না। আগে তোমার থেকে বিক্রিয়াটা স্টার্ট করাইতে হবে, দেন প্রভাবক অ্যাড করলে লাভ হবে। কিন্তু বিক্রিয়া স্টার্ট করানোর আগে প্রভাবক যতই অ্যাড করো না কেন তোমার কিন্তু কোনো লাভ হবে না। তারপর 2 নম্বর বৈশিষ্ট্য, যে কোনো প্রভাবকের এটা 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে বিক্রিয়া শেষে প্রভাবকের কি হয় না, মোট ভরে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখবো বিক্রিয়া শেষে প্রভাবকের মোট ভরের কোনো পরিবর্তন হয় না। তাহলে বিক্রিয়া শেষে কি হয় না ভাই বলতো, তোমার প্রভাবকের মোট ভরে কোনো পরিবর্তন হয় না। 3 নম্বর একটা পয়েন্ট আমি এখন লিখে দিচ্ছি, তো চলো আমরা তাহলে 3 নম্বর পয়েন্ট আগে লিখি আগে ফার্স্টে। 3 নম্বর পয়েন্টটা মনে রাখবো ভাই, প্রতিটি বিক্রিয়ার জন্য নির্দিষ্ট প্রভাবক রয়েছে। প্রতিটি বিক্রিয়ার জন্য নির্দিষ্ট প্রভাবক রয়েছে। নির্দিষ্ট প্রভাবক রয়েছে। ভাই এই কথাটা দ্বারা আপনি কি বুঝাইছেন? চলো ভাই আমরা এক্সাম্পল দেখি। দেখ একটা কমন এক্সাম্পল দিই, যেটা তোমরা হচ্ছে ভাই জৈব রসায়নে অনেকবার পড়ে আসছো, যে তোমার ধরো এখানে ইথিন আছে, ধরো তুমি এর সাথে হাইড্রোজেন সংযোজন করাবা, দেখো তুমি তখন প্রভাবক হিসেবে কি দিতা, নিকেলকে দিতা, রাইট? এবং টেম্পারেচার দিতে তুমি এখানে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে? তো দেন তুমি এখানে কি পাইতা ভাই, ইথেন পাইতা। এটা তো ভাই সবাই আমরা জানি। এখন এখানে তুমি চিন্তা করে দেখো, এটা হচ্ছে তোমার এখানে কি, নিকেলটা হচ্ছে তোমার এখানে প্রভাবক। এখন তুমি যদি এখানে এই বিক্রিয়াতে নিকেলের পরিবর্তে যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে দাও বা খনিজ অ্যাসিডকে দাও, তোমার কিন্তু লাভ হবে না, মানে তোমার এই বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে না। তো তোমার কি করতে হবে, এই বিক্রিয়াটার জন্য নিকেলকেই দিতে হবে। সেই জন্যই বলা হচ্ছে তোমার এখানে প্রতিটা বিক্রিয়ার জন্যই প্রভাবক কি আছে বলতো, নির্দিষ্ট প্রভাবক আছে। আশা করি এতটুকু বুঝতে পারছি ভাই। তাহলে চলো আমরা 4 নম্বর বৈশিষ্ট্য যাই। তাহলে চলো আমরা এখন দেখি 4 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাই প্রভাবক সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারে না। প্রভাবক সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারে না। পরিবর্তন ঘটাতে পারে না শুধুমাত্র সাম্যাবস্থা অর্জনকে দ্রুত বা মন্থর, মানে যেটা হচ্ছে স্লো করতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমি তোমার এখনই ডিটেলসে ব্যাখ্যা করতেছি এই জিনিসটা। ভাই এটা দ্বারা কি বুঝাইছেন? চলো আমরা একটা জিনিস দেখে আসো। ধরো ওই যে আগে যে বিক্রিয়াটা নিচ্ছি না, এটা এক্সাম্পল, এটা হিসেবে ওইটা বিক্রিয়াটাকে আমরা নিচ্ছি। সাপোজ ধরো এক্সাম্পল, সাপোজ ধরো তোমার এখানে ওইটাকে তুমি নিলা, ধরো এই CH2 কে তুমি নিলা, ধরো তুমি হাইড্রোজেন এখানে যুক্ত করলা, কিন্তু এবারে তুমি কোনো প্রভাবক দিলা না, কোনো কি দিলা না, প্রভাবক দিলা না, জাস্ট টেম্পারেচার দিছো ধরো 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু কোনো প্রভাবক দাও নাই। তাহলে কি তৈরি হবে তোমার এখানে, CH3 তৈরি হবে। কিন্তু কি হবে দেখো এখানে আমি তোমাকে বলি, তাহলে এটা হচ্ছে আমরা প্রথমে এখানে পয়েন্ট নাম দিতে পারি, এটা হচ্ছে আমার এখানে বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা এভাবে করে হচ্ছে। তো একটা জিনিস দেখো, আমরা প্রথমে তাহলে কি বলতে পারি, বিক্রিয়াটা যখন স্টার্ট হয়েছে আমরা বলতে পারি তখন শুরুতে, এটা কথাটাকে আমরা কি বলতে পারি বলতো, শুরুতে। না, বিক্রিয়াটা যখন স্টার্ট হয়েছে তখন কি হবে দেখো, একটা জিনিস দেখো, একটা বিক্রিয়া যখন স্টার্ট হয় তখন কোনো উৎপাদও থাকে, তখন কিন্তু কোনো কি থাকে না বলতো, উৎপাদও
থাকে না। তার মানে এখন বিক্রিয়াটা জাস্ট স্টার্ট হয়েছে, শুরুতে মানে কি জাস্ট স্টার্ট হয়েছে, তখন কিন্তু বিক্রিয়ক থাকে ম্যাক্সিমাম। একটা বিক্রিয়া যখন স্টার্ট হয় তখন বিক্রিয়ক থাকে ম্যাক্সিমাম, কিন্তু উৎপাদক থাকে তোমার কত, 0%, কারণ মাত্র বিক্রিয়া এখন স্টার্ট হয়েছে। তো বিক্রিয়া যত বেশি চলতে থাকবে সামনে, তখন তোমার তত বেশি কি উৎপন্ন হবে, উৎপাদ উৎপন্ন হতে থাকবে। তাহলে সাম্য অবস্থায় কি হবে দেখো, একটা পজিশনে গেলে তো সাম্য অবস্থায় পৌঁছাবে, একটা পজিশনে গিয়ে তো সাম্য অবস্থায় পৌঁছাবে। সাম্য অবস্থায় কি হবে দেখো, আমি ধরে নিচ্ছি যে এইটার যখন 40% হয়ে যায় আর এটাও যখন 40% হয়ে যায়, তখন এটা হয়ে যায় কতটুকু, 60%, এবং তোমার হচ্ছে এটা তখন সাম্য অবস্থায় পৌঁছায়। তাহলে আমি এখানে কি বললাম দেখো, একদম স্টার্টিং বা একদম শুরুতে এ ছিল 100%, এ ছিল 100%, এ ছিল 0%। আর সাম্য অবস্থায় কি হয়েছে, এরও 60% খরচ হয়েছে, ওই 60%টা এর 60%-এর সাথে বিক্রিয়া করছে, আলটিমেটলি এর 60% তৈরি হয়েছে। কারণ দেখো এগুলো সবগুলো এক মোল করে করে, তাহলে এটার এক মোলের সাথে এটার এক মোল বিক্রিয়া করে এটার এক মোল তৈরি হয়, তাহলে এটার 60%-এর সাথে এটার 60% বিক্রিয়া করে এটার 60% তৈরি হবে, রাইট? তাহলে এটা হচ্ছে তোমার সাপোজ ধরো সাম্য অবস্থা। এখন এখানে তুমি কোনো প্রভাবক ইউজ করো নাই, তুমি সেম জিনিসটাকে নিছো, দেখো তাহলে কি হবে এবারে। সাপোজ তুমি ফার্স্টে কোনো প্রভাবক ইউজ করো নাই, তুমি যদি এবার এখানে প্রভাবক ইউজ করো, সাপোজ তুমি এখানে ধরো নিকেল প্রভাবক এবার ইউজ করছো, তারপরে দেখা যাবে যে সাম্যাবস্থাটা 40%, 60%ই তৈরি হবে। তার মানে তুমি যদি কোনো প্রভাবক ইউজ না করো, তারপরে সাম্যাবস্থাটা 40%, 60% উৎপন্ন হবে। যদি প্রভাবক ইউজ করো, তারপরেও সাম্যাবস্থাটা 40% এবং 60%এই উৎপন্ন হবে। তাহলে এই জন্যই বলা হচ্ছে প্রভাবক ইউজ করো আর নাই করো, সেটা সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারে না। তাহলে এখানের মধ্যে কি চেঞ্জ আসবে দেখো, ধরো তোমার আগে যখন প্রভাবক ইউজ করো নাই, এটা থেকে এটাই পরিণত হইতে, মানে সাম্যাবস্থায় আসতে ধরো 5 মিনিট টাইম লাগতো। খেয়াল করে দেখো, এই 100% থেকে ধরো 40% আসতে 5 মিনিট টাইম লাগতো। ধরো তোমার এটা ধনাত্মক প্রভাবক, তাহলে এটা ইউজ করার ফলে কি হবে, এখন তোমার এখান থেকে যখন এবার এখানে আসবে, এবার টাইমটা হয়ে যাবে 1 মিনিট। অর্থাৎ তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, যে সাম্যাবস্থা তো ওই জায়গাতেই অর্জন হবে, কিন্তু এবার প্রভাবক ইউজ করার ফলে যেটা হবে, সাম্যাবস্থাটা দেখো তাড়াতাড়ি অর্জন হবে। কারণ আগে অর্জন, এটাকে ইউজ করা ছাড়া আগে 5 মিনিট পরে অর্জন হইতো, আর এখন 1 মিনিটে অর্জন হয়ে যাচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে শুধুমাত্র সাম্যাবস্থা অর্জনকে দ্রুত বা মন্থর করতে পারে, কিন্তু কখনোই কি করতে পারে না, সাম্যাবস্থার অবস্থানটাকে পরিবর্তন করতে পারে না। অর্থাৎ 40% যদি অর্জন হয়, 40% যদি অর্জন হয়, 60% যদি অর্জন হয়, প্রভাবক ইউজ করো আর নাই বা করো, ওই একই অবস্থাতে অলওয়েজ সাম্যাবস্থা অর্জন হবে। জাস্ট ভাই তাহলে এখানে ডিফারেন্সটা কি আসবে, জাস্ট তোমার হচ্ছে যে সাম্যাবস্থা অর্জনকে সে হয় দ্রুত করবে যদি তুমি ধনাত্মক প্রভাবক ইউজ করো। যেমন নিকেলকে আমরা এখানে ধনাত্মক ধরে নিছি, তাহলে আগে ধরো 5 মিনিটে হইতো, এখন ধরো 1 মিনিটে হবে। আর যদি তোমার ধরো ঋণাত্মক প্রভাবক ইউজ করতা, তখন সেটা কি হইতো ভাই, স্লো হইতো। তো আশা করি জিনিসটা এখানে এতটুকু এখানে বুঝতে পারছো। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, ভাই একটা প্রভাবক কিভাবে বিক্রিয়াকে ফাস্ট করে? তোমাদের মনে এখন কোয়েশ্চেন আসতে পারে যে একটা প্রভাবক কিভাবে বিক্রিয়াকে ফাস্ট করে। তাহলে আমরা এখানে চল একটা জিনিস, তাহলে তোমার কোয়েশ্চেনটা অ্যারাইজ করাই, এবং এই কোয়েশ্চেনটা কিন্তু বুয়েটে আসছিল, আমি সলভও করাবো তোমাকে এটা। তাহলে দেখো কোয়েশ্চেনটা লক্ষ্য করো। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা অলরেডি জানি যে যারা হচ্ছে তোমার ধনাত্মক প্রভাবক, তারা কি করে, বিক্রিয়াকে ফাস্ট করায়, মানে বিক্রিয়ার হারকে বাড়ায়, বিক্রিয়ার হার বৃদ্ধি করে। আর এটা মানে হচ্ছে যে বিক্রিয়াটা কি হয়, ফাস্ট হয়। কোয়েশ্চেন হচ্ছে যে কিভাবে করে, কিভাবে ধনাত্মক প্রভাবক এই কাজটি করে, কিভাবে ধনাত্মক প্রভাবক এ কাজটি সম্পাদন করে। ওকে, আমার কোয়েশ্চেনটা আশা করি বুঝতে পারছো ভাই। যে তোমার আমরা বলতেছি কি বলো এখানে, আমরা বলতেছি এখানে তোমার হচ্ছে যে ভাই, যে ধনাত্মক প্রভাবক কি করে, তোমার বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে, এবং বিক্রিয়ার হার বৃদ্ধি করা মানে কি, বিক্রিয়াটা ফাস্ট হচ্ছে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে ধনাত্মক প্রভাবক কিভাবে এই কাজটা করে, একটা গ্রাফ দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। সো বেসিক্যালি চলো আমি তোমাকে দেখাই। ধরো এটা হচ্ছে একটা গ্রাফ, ওই যে আগের গ্রাফগুলা। তাহলে এটা লেখা হচ্ছে কি, এখন আমি যে কোনো একটা বিক্রিয়া নিয়ে কাজ করতে পারি। সাপোজ ধর আমি তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে কাজ করতেছি, তাপ উৎপাদী বিক্রিয়া গ্রাফটা কিরকম হইতো ভাই, বিক্রিয়ক বেশি থাকতো উৎপাদক কম থাকতো, রাইট? আর এটা গ্রাফটা হয়তো তোমার তখন এরকম। তুমি তাপারি নিয়েও কাজ করতে পারো ভাই, কোনো সমস্যা নাই, আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য
তাপ উৎপাদী দেখাচ্ছে এখানে। ওকে, এটা ছিল হচ্ছে আমার প্রভাবক ছাড়া। এই বিক্রিয়াটা এভাবে করে চলতো, মানে এভাবে যাইতো, এভাবে যাইতো, এভাবে ব্যাক করতো, এভাবে ব্যাক করতো। এটা হচ্ছে কখন তুমি যখন কোনো প্রভাবক ইউজ করো নাই। এই বিক্রিয়াটা হচ্ছে যখন প্রভাবক বিহীন। এবং এই ফিগারটা আমার কিসের জন্য আঁকলাম আমি? এই ফিগারটা আঁকলাম হচ্ছে আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। তুমি তাপ হারের জন্য করতে পারো ভাই, কোনো সমস্যা নেই। তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, দেন তাহলে এখানে হচ্ছে আমরা লিখতাম তখন হচ্ছে তোমার ভাই বিক্রিয়া ধারা, আর আমরা এখানে লিখতাম তোমার হচ্ছে ভাই স্থিতিশক্তি। রাইট, দেখো তো এখানে আমরা যদি দেখাই যে আমরা তখন এখানে একটা লাইন টানতাম, অ্যান্ড দেন আমরা বলতাম এই যে এনার্জি যেটা আছে, এই এনার্জি যেটা আছে, এই এনার্জিটাকে আমরা কত বলতাম ভাই? ইয়ে, মানে ইয়ে বলতাম, শক্তিয়ন শক্তি বলতাম। এখন তুমি যখন প্রভাবক ইউজ করো তখন আসলে বেসিক্যালি হয়টা কি? আচ্ছা দেখো তো, ইয়ে জিনিসটা কি ছিল? ইয়ে জিনিসটা ছিল তোমার হচ্ছে ভাই, ইয়ে জিনিসটা ছিল তোমার হচ্ছে ভাই সক্রিয়ণ শক্তি, রাইট? আর সক্রিয়ণ শক্তি জিনিসটা কি বলতো? সক্রিয়ণ শক্তি জিনিসটা হচ্ছে যে একটা বিক্রিয়াকে সম্পাদন করার জন্য ন্যূনতম যে শক্তি দেওয়া লাগতো, রাইট? তাহলে একটা বিক্রিয়াকে শক্তি সম্পন্ন করার জন্য ন্যূনতম যে শক্তি দেওয়া লাগতো সেটা হচ্ছে তোমার কি বলতো? সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয়ণ শক্তি জিনিসটা কি ছিল? আমি যদি এক লাইনে লিখি সেটা হচ্ছে যে একটি বিক্রিয়াকে সম্পাদনের জন্য ন্যূনতম যে শক্তি দেয়া লাগে সেটা হচ্ছে তোমার, নাহলে তো বন্ধন ভাঙবে না, সেটাই ছিল তোমার সক্রিয়ণ শক্তি। এবং আমরা সক্রিয়ণ শক্তি যখন পড়েছিলাম তখন আমি তোমাকে প্রুফ করেও দেখাইছি, এই যে ভাই সক্রিয়ণ শক্তি যেটা ইয়ে আছে, এটা তোমার হচ্ছে ভাই বিক্রিয়া হারের ব্যস্তানুপাতিক ছিল। সক্রিয় শক্তিটা কি ছিল বলতো? প্রপোর্শনাল টু 1 বাই বিক্রিয়া হার ছিল, মানে এই বিক্রিয়া হারে ব্যস্তানুপাতিক ছিল। কেন ব্যস্তানুপাতিক ছিল ভাই? কারণ দেখো সক্রিয় শক্তি বাড়া মানে কি, তোমার বাইরে থেকে এনার্জি দিতে হবে বেশি, সেক্ষেত্রে তোমার বিক্রিয়া স্লো হয়ে যাচ্ছে। আর সক্রিয় শক্তি কমা মানে কি, ইজিলি হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়া হারটা বেড়ে যাবে। সো তাহলে একটা হচ্ছে যে সক্রিয় শক্তি বাড়লে হচ্ছে বিক্রিয়া স্লো হচ্ছিল, আর সক্রিয় শক্তি যদি কমে যায় তাহলে বিক্রিয়া হারটা ফাস্ট হচ্ছিল। তাহলে এটা একজন আরেকজনের সাথে সম্পর্ক কিন্তু উল্টা। এখন দেখো তোমার এখানে তুমি যখন প্রভাবক ইউজ করো তখন এই গ্রাফটা কিরকম হয়? দেখো প্রভাবক ইউজ করার ফলে যেটা হয়, আমি যদি এটাকে নীল কালার দিয়ে দেখাই, প্রভাবক ইউজ করার ফলে এটা তো বিক্রিয়ক আছে, আর এটা তোমার উৎপাদও আছে, এরা সেম থাকবে। কিন্তু প্রভাবক ইউজ করার ফলে যেটা হয়, এই উচ্চ সক্রিয়ণ শক্তির যে পথটা আছে সেটাকে সে আর চুজ করে না। তুমি যদি ধনাত্মক প্রভাবক ইউজ করো তখন যেটা হয় সে হচ্ছে এই একটা নতুন একটা পথকে সে চুজ করে এবং এভাবে সে নিচের দিকে ব্যাক করে। তখন এটা তাহলে কি, এই যে নীল পথটা তুমি কখন পাবা? তাহলে তুমি যদি এখানে কি ইউজ করো, ধনাত্মক প্রভাবক ইউজ করো। খেয়াল করে দেখো, তাহলে ধনাত্মক প্রভাবক কাজটা কি করে বলো তো? একটা জিনিস দেখো, আমরা যদি একটু করে গ্রাফ দেখাতে চাই, একদম শুরুতে সক্রিয়ণ শক্তি ছিল এখানে, যেটাকে আমরা বলতে পারি EA1। এটাকে আমরা কত বলতে পারি ভাই? EA1 বলতে পারি। আর প্রভাবক ইউজ করার ফলে সক্রিয়ণ শক্তি নেমে গেছে এখানে, ধনাত্মক প্রভাবক, এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে EA2। ওকে, তাহলে ধনাত্মক প্রভাবক ইউজ করার ফলে আসলে ধনাত্মক প্রভাবক যে কাজটা করে, ধনাত্মক প্রভাবক হচ্ছে এমন একটা পথ খুঁজে নেয় যেই পথের হচ্ছে ভাই তোমার সক্রিয়ণ শক্তি কম। অর্থাৎ সক্রিয়ণ শক্তি যদি কমে যায় সেক্ষেত্রে তোমার যেটা হয়, বিক্রিয়া হারটা বেড়ে যায়, এই জন্য আসলে বিক্রিয়াটা ফাস্ট হয়। তাহলে বেসিক্যালি ধনাত্মক প্রভাবক কাজটা কি করে বলতো? ধনাত্মক প্রভাবক হচ্ছে এমন একটি বিক্রিয়ার ধারার মধ্যে এমন একটি পথ খুঁজে নেয় যেই পথের হচ্ছে ভাই তোমার সক্রিয়ণ শক্তি কম। তাহলে আমরা এখানে একটা তাদের নোট লিখতে পারি যে কিভাবে ধনাত্মক প্রভাবক কাজটা করে। আমরা তাহলে এখানে লিখতে পারি ধনাত্মক প্রভাবক সর্বদা সক্রিয়ণ শক্তি কম, এরূপ একটি পথ বাছাই করে।
ওকে, তাহলে এই যে সক্রিয় শক্তি যদি কম সক্রিয় শক্তি যদি পথ বাছাই করে, তাহলে সক্রিয় শক্তি যদি কমে যায়, তাহলে তোমার বিক্রিয়া হারটা বেড়ে যাবে, আর বিক্রিয়া হার বেড়ে যাওয়া মানে বিক্রিয়াটা ফাস্ট হবে। এভাবে করে হচ্ছে তোমার ধনাত্মক প্রভাবক তার কাজগুলা সম্পাদন করে। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমরা যদি একটু লাস্টে চলে যাই আজকের দিনের, দেখো তোমার এখানে লিখছে যে প্রভাবক কিভাবে বিক্রিয়া সক্রিয় শক্তি হ্রাস এবং বিক্রিয়া গতিকে বৃদ্ধি করে তা ব্যাখ্যা করো। তো তুমি জাস্ট কি করবা তখন, এই যে জিনিসটা আমরা লিখছি এতটুকু জিনিসকে জাস্ট একটু কপি পেস্ট করে এখানে দিয়ে দিবা, তাহলে তোমার আনসার হয়ে যাবে। তাহলে চলো আমি এটাকে কপি করে নিই। তাহলে আমি এখানে পেস্ট করে দিই। হ্যাঁ, তুমি জাস্ট তাহলে এতটুকু লিখলেই চলে যাবে। যে তোমাকে জিজ্ঞেস করছে না এখানে যে প্রভাবক কিভাবে বিক্রিয়া সক্রিয় শক্তি হ্রাস করে এবং বিক্রিয়া গতিকে বৃদ্ধি করে, তুমি তখন বলবা প্রভাবক হচ্ছে এমন একটা পথ বাছাই করে যে পথ হচ্ছে সক্রিয় শক্তি কম থাকে। তো সক্রিয় শক্তি যদি কমে যায় তাহলে বিক্রিয়া হারটা হচ্ছে বেড়ে যাবে, কারণ সক্রিয় শক্তির সংজ্ঞা হচ্ছে এটা এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। সেইভাবে তোমার বিক্রিয়া গতিটা বৃদ্ধি পাবে যেহেতু সক্রিয় শক্তি কমে যাচ্ছে। তো এই জিনিসটা লিখে দিলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। এটাই কোথায় আসছিল, বুয়েটে আসছিল 2004 সালে। আশা করি বুঝতে পারছো ভাই। তাহলে এবার আমি তোমাকে তাহলে দেখাতে চাইতেছি যে তাহলে ঋণাত্মক প্রভাবক তাহলে কাজটা কিভাবে করে। তাহলে আমরা দেখতে চাচ্ছি, চলো ঋণাত্মক প্রভাবকের তাহলে জিনিসটা, তাহলে চলো আমি এই জিনিসটাকে একটু কপি করে নিই। কপি করে আমি তোমাকে তাহলে জাস্ট এটা জাস্ট এখানে মুছে মুছে তোমাকে বুঝাই। তাহলে তাহলে দেখো এখানে তাহলে আমরা কি করব, এখানে দেখো, হ্যাঁ আসছে, ওকে। তাহলে চলো আমরা এখানে দেখি, আমরা তাহলে কিছু মিস্টেক ঠিক করি এখানে। তাহলে প্রথমে এখানে আমরা লিখবো ঋণাত্মক প্রভাবক কি করে বিক্রিয়া হারটাকে হ্রাস করে। হ্রাস করা মানে কি, স্লো হয়, রাইট। বিক্রিয়া হারকে হ্রাস করে, আর হ্রাস করা মানে তোমার হচ্ছে ভাই স্লো হয়। কোশ্চেন হচ্ছে কিভাবে ঋণাত্মক প্রভাবক এই কাজটি করে। কিভাবে ঋণাত্মক প্রভাবক এই কাজটি করে, তুমি নিজে বুঝতেই পারতেছো কিভাবে কাজটা করবে। সে হচ্ছে যে বেশি সক্রিয় শক্তি বিশিষ্ট একটা পথকে বাছাই করবে। তাহলে যদি আমরা এই গ্রাফটাকে যদি আরেকবার আঁকি, এই গ্রাফটাকে যদি আমরা আরেকটা বার আঁকি, দেখো তাহলে আমরা কি পাচ্ছি এখানে। দাঁড়াও, হ্যাঁ, তাহলে বেসিক্যালি ধরো তুমি যখন প্রভাবক ইউজ করবা না, তখন তোমার হচ্ছে ভাই গ্রাফটা থাকবে এরকম। আর তুমি যদি কোনো কারণে ঋণাত্মক প্রভাবক ইউজ করো, তখন তোমার গ্রাফ হয়ে যাবে সে হচ্ছে এমন একটা পথ বাছাই করবে যেটা সক্রিয় শক্তি হচ্ছে যে আগের পথটা থেকেও বেশি। এতে করে কি হবে, এতে করে তোমার হচ্ছে ভাই সক্রিয় শক্তি বেড়ে গেছে। সক্রিয় শক্তি বেড়ে গেলে বিক্রিয়া হারটা তোমার কি হয়ে যাবে, কমে যাবে, কারণ উল্টা সম্পর্ক তো। তাহলে ফার্স্টেরটা হচ্ছে ভাই তোমার প্রভাবকবিহীন। সেই আগের জিনিসটা বুঝলে এই জিনিসটা আসলে বোঝা কোনো ব্যাপারই না। আর এই নীল পথটা তুমি কখন পাচ্ছ, যখন তুমি ঋণাত্মক প্রভাবক ইউজ করতেছ। ঋণাত্মক প্রভাবক ইউজ করতেছ, তাহলে এরপরে এখানে দাগ দিয়ে দাও। তাহলে ভাই দেখো, আমি যদি এখানে টোটালটা দাগ টানি, তাহলে এতটুকু অ্যামাউন্ট হচ্ছে তোমার ভাই EA2, আর এতটুকু অ্যামাউন্ট হচ্ছে তোমার ভাই এখান থেকে এতটুকু EA1, রাইট। তাহলে এখানে কি করে, ঋণাত্মক প্রভাবকটা সর্বদা সক্রিয় শক্তি বেশি। তাহলে এখানে আমরা লিখবো ঋণাত্মক প্রভাবক সর্বদা সক্রিয় শক্তি বেশি এর পথ বাছাই করে। তাহলে কোনো কারণে যদি আমার সক্রিয় শক্তিটা যদি বেড়ে যায়, তাহলে বিক্রিয়া হারটা আমার কমে যাবে, কারণ উল্টা সম্পর্ক। সক্রিয় শক্তি যদি আমার বেড়ে যায় তাহলে বিক্রিয়া হারটা আমার কমে যাবে, আর বিক্রিয়া হার যদি কমে যায় তাহলে বিক্রিয়াটা স্লো হবে। ওকে, এভাবে সে কাজটা করে। তাহলে আমি যদি ইন্ট্রোটা যদি সামারি করি, তাহলে সামারি হইতেছে ভাই তোমার বেসিক্যালি ধনাত্মক প্রভাবক কি কাজ করে। ধনাত্মক প্রভাবক হচ্ছে তোমার ভাই কম সক্রিয়ণ শক্তি বিশিষ্ট একটা পথ বাছাই করে, আর ঋণাত্মক প্রভাবক কি কাজ করে, বেশি সক্রিয়ণ শক্তি বিশিষ্ট একটা পথ বাছাই করে। তাহলে আমি তোমাকে বক্স করে দিই কোনটা কোনটা তুমি এখানে বেশি বেশি ভাবে ভালোভাবে মনে রাখবা। এই তথ্যটাকে তুমি ভালোভাবে মনে রাখবা, কারণ এটা তোমাকে এমসিকিউতে দিবে। ঋণাত্মক প্রভাবক কোন ধরনের পথ বাছাই করে এটা। আর আরেকটা জিনিস মনে রাখবো হচ্ছে এটা, ধনাত্মক প্রভাবক কোন ধরনের পথ বাছাই করে, এটাও মনে রাখবা, কারণ এটা তোমার পরীক্ষায় দিবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো ভাই। এটা হচ্ছে তোমার ভাই ইম্পর্টেন্ট। তো ভাই আসলে আজকে আমার হাতে একটু সময় কম, সেই জন্য হচ্ছে আমি তোমাদেরকে বেশি কিছু আর পড়াতে পারতেছি না। তো এই জিনিসগুলো আমরা ওই অটো প্রভাবক ছিল, তারপরে তোমার হচ্ছে আবিষ্ট প্রভাবক, এগুলো আমি নেক্সট দিন ব্যাখ্যা করে দিব।
আরো কিছু জিনিসপত্র আছে আসলে, এবং তোমার হচ্ছে প্রভাবনের ক্রিয়া কৌশল, প্রভাবক কিভাবে কাজ করে ওটা আমরা ব্যাখ্যা করব। জাস্ট চলো আমি তোমাকে এখানে একটা ছক আছে এটা একটু দেখাই দিই, কারণ এটা তোমার মুখস্থ করতে হবে। এখানে দেখো এখানে বেসিক্যালি কি, এই যে তুমি এই ছকটা কিন্তু 9-10 পড়ে আসছো, যে বিভিন্ন শিল্প কারখানায় মানে বিভিন্ন শিল্প উৎপাদনে কোন কোন প্রভাবক ইউজ করা হয়। তো এখানে ছকের মধ্যে অনেক কিছু লেখা আছে, এতগুলো তোমার মনে রাখা লাগবে না, আমি স্টার মার্ক যেগুলো দিয়ে দিব ওগুলো মনে রাখা লাগবে। অ্যামোনিয়া উৎপাদনটা মনে রাখবা, যে অ্যামোনিয়া উৎপাদনে আয়রন এবং মোলিবডেনামকে ইউজ করা হয়। তারপরে মনে রাখবো হচ্ছে H2SO4, যেটাকে আমরা বলতাম হ্যাবার বস প্রণালী। 9-10 এগুলো আমরা পড়ে আসছি ভাই। অসওয়ালেরটা মনে রাখবা, অসম্পৃক্ত তাহলে এটা তোমার হচ্ছে যে ভাই ডালডা উৎপাদন, এটা মনে রাখতে পারো। তারপরে দেন হচ্ছে ভাই তোমার এখানে ভিনেগার উৎপাদনটা মনে রাখবা, আর হচ্ছে ভাই ইথানল উৎপাদনটা মনে রাখবা। বাকিগুলো মনে রাখার দরকার নাই, এই 5টা 6টা মনে রাখলে চলবে। সেগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। কি মুখস্থ করবা, যে কি উৎপাদন, বিক্রিয়া মুখস্থ করার দরকার নাই, এটা মুখস্থ করার দরকার নাই, এটা মুখস্থ করবা, এটা মুখস্থ করবা, কি অনুঘটক ইউজ করা লাগে, ঠিক আছে? তা এই কারণে এখানে তোমাকে জিজ্ঞেস করবে যে হ্যাবার বস প্রণালী বা H2SO4 এ কি ধরনের প্রভাবক ইউজ করা হয়, তখন তোমার আনসার দিতে হবে প্লাটিনাম বা ভ্যানেডিয়াম পেন্টাঅক্সাইড। সেভাবে করে এটা শখটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমি তোমাকে লিখে দিই এখানে ইম্পর্টেন্ট ফর MCQ। সময় থাকলে আসলে বাকিগুলো দেখা দিতাম, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো ওগুলা। আর আমাদের তো তাড়াহুড়া নেই, আমরা আস্তে আস্তে শেষ করব, কারণ তাড়াহুড়ো করলেই বুঝবা না জিনিসপত্র। আচ্ছা তাহলে চলো আমরা তাহলে আজকে লেকচারটা শেষ করি। কোথায় গেল? হ্যাঁ, আজকে ভিডিওটা তোমার যদি ভালো লাগে ভাই, তুমি ভিডিওটা হচ্ছে লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।